সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলিউশনের ওপর। আজকে তার 16th ভিডিও। এর আগে 15টা ভিডিও আপলোড করা হয়েছে। ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেখো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে টোটাল 25টা অঙ্কের কোশ্চেন আমরা দেখব। এই 25টা কোশ্চেন কম থেকে 20 থেকে 22টা চ্যাপ্টার থেকে নেওয়া। তো তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো ভালো করে, দেখবে পরীক্ষার হলে অনেক বেশি বেনিফিট পাবে। আর এই টোটাল ক্লাসের পিডিএফ আমরা এই ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে আপলোড করে দিচ্ছি। তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা দেখব 25শে আগস্ট 2022-এর ফার্স্ট শিফটের কোশ্চেন। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে কোনো সংখ্যার 5/4 তার 3/4 চেয়ে 6 বেশি। 5/4 মানে 5/4 আর 3/4 মানে 3/4। বলছে এইটা 6 বেশি। তাহলে দেখো একে কাজ করবে, শর্টকাটে করার জন্য পার্সেন্টেজ করে নেবে। 5/4 মানে আমরা জানি 125%, ঠিক আছে, 125%। দেখো 125কে আমরা কী লিখতে পারি, 125/100 পার্সেন্ট ভাঙালে, তাহলে 25 দিয়ে কাটলে 5 আর নিচে হবে 4, তাহলে কী হয়ে গেল 5/4। তো সেটাই আমরা এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি, 5/4 মানে 125%, আর এদিকে 3/4 মানে 75% হয়, ঠিক আছে। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত, 50-50%-এর ডিফারেন্স। তাহলে 50% মানে কত দেওয়া আছে এখানে, 6। আমাদের জানতে চেয়েছে যে সংখ্যাটি কত। কোনো কিছু কত হয়, সবসময় 100% হয়। তাহলে 50% মানে যদি 6 হয়, তাহলে 100% মানে কত হয়ে যাবে, 12। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে পাইপ এ পাইপ বি এর থেকে 3 গুণ বেশি দ্রুত। তাহলে এ পাইপ আর বি পাইপ, দুটো পাইপ আছে। বলেছে পাইপ এ পাইপ বি এর তুলনায় 3 গুণ দ্রুত। মানে পাইপ বি এর ক্যাপাসিটি যদি 1 হয়, তাহলে এর ক্যাপাসিটি কত হয়ে যাবে, 3। বলছি দুটি পাইপ একসাথে একটি ট্যাঙ্ক 36 মিনিটে পূর্ণ করে। এবার দেখো দুজনের ক্যাপাসিটি কত করে, এর ক্যাপাসিটি কত, 3 করে, আর বি এর ক্যাপাসিটি 1 করে। তাহলে টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাবে আমার, টিসি টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাবে, 4। 3 + 1 = 4। আর টোটাল যে কাজ, টোটাল কতটা কাজ করবে এরা, দেখো 4 ইউনিট করে চলছে, মানে 1 ঘন্টায় 4 ইউনিট করে জল ভরতে পারে। 1 ঘন্টা নয়, 1 মিনিটে। 1 মিনিটে ওরা 4 ইউনিট করে জল ভরতে পারে। তাহলে বলেছে দুজনে কতক্ষণ চলেছিল, 36 মিনিট। তাহলে 4-এর সাথে আমরা 36 গুণ করব, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার বলেছে শুধুমাত্র পাইপ এ ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে। তাহলে টোটাল ওয়ার্ক কত আমাদের, 4 × 36। আর পাইপ এর ক্যাপাসিটি কত করে, পাইপ এর ক্যাপাসিটি 3 ইউনিট করে। তাহলে 3 ইউনিট দিয়ে আমরা ভাগ দেবো, তাহলে হয়ে গেল এদিকে 12, 4 × 12 = 48, 48। বোঝা গেছে? নেক্সট বলেছে প্রথম বছরে মোহনের বিক্রয় 12% বেড়ে যায়, আর দ্বিতীয় বছরেও 15% বেড়ে যায়। বর্তমানে তার বিক্রয় 1,28,000 হলে 2 বছর আগে তার বিক্রয় কত ছিল। দেখো বলেছে প্রথম বছরে 12% বেড়ে যায়, মানে 100 জিনিস কত হয়ে যায়, 112। আর দ্বিতীয় বছরে আবার 15% বেড়ে যায়, তার মানে 100 জিনিস কত হয়ে যায়, 115। বোঝা গেল? এবার এখান থেকে আমরা দেখি কাটাকাটি করতে পারি কি না। আচ্ছা, 4 দিয়ে কাটলে 25, আর এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 × 2 = 8, হাতে 3, 4 × 8 = 32। ওকে, আর 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5 × 2 = 10, হাতে 1, 3 × 5 = 15, আর এটা 5 দিয়ে কাটলে 5 × 5 = 25। আচ্ছা দেখো আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এবার কী করবো, আমরা গুণ করে দেবো। 5 100 গুণ করলে 500, আর এদিকে 23 আর 28 গুণ করলে 3 8 24 4, হাতে আমাদের 2, 3 2 × 6 আর 8 2 × 16, 6 আর 16 22 আর 2 24 4, হাতে থাকে আমাদের কত, 2, 2 2 × 4 আর 2 6, 644। ওকে, দেখো তাহলে 500 টাকার জিনিস কত হয়ে গেছে, 644 টাকা হয়ে গেছে। দেখো বলেছে বর্তমানে তার বিক্রয় 1,28,800 হলে, এখানে আমরা দেখতে পাচ্ছি কত হয়েছে, 644। তাহলে আমরা বলতে পারি যে 644-এর মানে লেখা আছে 1,28,800 টাকা, ঠিক আছে। তাহলে এটা এর কত গুণ, দেখো 200 গুণ। 200 গুণ কী করে, 644-এর ডবল করলে হয় হচ্ছে 1288। তাহলে এখানে কত গুণ হলো, 2 গুণ হলো, আর এপাশে 2টো শূন্য এক্সট্রা বসে যাবে। তাহলে এপাশেরটাও কি আমার 200 গুণ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা 200 গুণ করি কত হয়ে যাবে, 5 2 = 10, আর তারপর 1 2 3 4 শূন্য, কত হয়ে গেল আমাদের, এটা হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, 1 লক্ষ টাকা, অপশান বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের তুলনায় 26% বেশি রেখে পরে 13% ছাড় দিলেন, তাহলে তার লাভ শতাংশে কত। এটা কিছুই না, তোমরা সাকসেসিভ মেথডে করে দেবে। প্রথমে কি করেছিল, পণ্যের মূল্য 26% বেশি রেখেছে, অর্থাৎ +26, তারপরে ছাড় দিয়েছে কত পার্সেন্ট, 13%, অর্থাৎ -13। আর এই প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস,
26 গুণ 13/100। আচ্ছা, এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে 2 দিয়ে গেলে কত হয়ে যাবে 13, আর এটা 2 দিয়ে গেলে হয়ে যাবে 50। আচ্ছা, 26-এর থেকে যদি 13 চলে যায় কত পড়ে থাকবে আমাদের 13 মাইনাস, আর এখান থেকে 13 হয়ে যায় হচ্ছে 169। তাকে 50 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 169কে 50 দিয়ে ভাগ করলে কী হয়ে যাবে, দেখো 5 দিয়ে ভাগ করার নিয়ম কি, প্রথমে ডবল করবো আমরা, তাহলে 9 দুগুণে 18, 8 হাতে আমরা 16 দুগুণে 32 রাখি 33। ঠিক আছে, এটা হচ্ছে 5 দিয়ে ভাগের নিয়ম। এবার 5 দিয়ে ভাগের নিয়মে কী ছিল যে এক ঘর আগে পয়েন্ট বসানো, কিন্তু দেখো নিচে একটা শূন্য আছে, তার মানে আরও এক্সট্রা এক ঘর আগে পয়েন্ট আসবে, তার মানে 2 ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ 3.38। তাহলে মাইনাস হবে 3.38। আচ্ছা, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 10, 2 হাতে 1 3 4 6 9.62। সঠিক অ্যান্সার কত হবে আমাদের 9.62। নেক্সট। আচ্ছা, এটা খুবই সোজা অঙ্ক, কিচ্ছু করতে হবে না। দেখো এক্স আর ওয়াইয়ের মান এখানে বলেই দেওয়া আছে, x/y = 7:3। তাহলে এক্সের মান ধরে নেবে 7, আর ওয়াইয়ের মান কত দেওয়া আছে 3, আর এই মানটাই এখানে বসিয়ে দেবে। x স্কোয়ার মানে 7-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার ভাগ 7-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার, 49 প্লাস 9 বাই হয়ে যাবে কত আমাদের 49 মাইনাস 9। এটা করলে হয়ে যাবে হচ্ছে 49 আর 9 58। দেখো এখানে ইস্টুতে আছে তো, দেখো ভাগ মানে অ্যাকচুয়ালি আমাদের ইস্টু বলতে পারি আমরা। এটা 58 এটা করলে হয়ে যাবে 40, 2 দিয়ে কাটলে 29:20। অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যদি এবিসি ত্রিভুজে এ একটি সূক্ষ্মকোণ আর এই রাশিটার মান কত হবে। দেখো আজকে এই অঙ্কটা আমি তোমাদেরকে পাইথাগোরাস থিওরেম দিয়ে তোমরা কীভাবে করবে সেটা দেখাবো, কিন্তু সেটা দেখার আগে ছোট্ট কিছু বেসিক আগে তোমরা জেনে নাও যে সাইন থিটা মানে কি হয়। সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। আর কি পড়ে আছে আমাদের ট্যান থিটা মানে কি হয়ে যাবে, দেখো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে হয়ে যাবে তোমাদের লম্ব বাই ভূমি। ঠিক আছে, কী হয়ে যাবে লম্ব বাই ভূমি। আর বাকিগুলো কিন্তু এখান থেকেই করা যায়, যেমন সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা মানে এটা উল্টে যাবে, তাহলে অতিভুজ বাই লম্ব হবে। কসের উল্টো হচ্ছে তোমাদের সেক থিটা, তাহলে সেটাও কী হয়ে যাবে ভূমি বাই অতিভুজ আছে এখানে, ওটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটার উল্টো কী হয়ে যায় কট থিটা, অর্থাৎ সেক্ষেত্রে হয়ে যাবে লম্ব বাই ভূমিটাও কি উল্টে কী হয়ে যাবে ভূমি বাই লম্ব। হয়ে গেছে। এবার আমাদের দরকার এখানে একটা ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার বলেছিল যে এর এ একটি সূক্ষ্মকোণ, অর্থাৎ এই কোণটা মনে করো এ। এবার দেখো সমকোণী ত্রিভুজের আমরা পাইথাগোরাস থিওরেমে জানি যে এটা 3 হলে এটা 4 হবে, আর এটা অটোমেটিক্যালি 5 হয়ে যায়, 3 4 5 ট্রিপলেটস। তাহলে লম্ব কত আমাদের 3, তাহলে ভূমি কত হয় 4 হয়, আর এদিকে অতিভুজ কত হয়ে যাবে 5 হয়ে যাবে। এটুকু আমরা জানি এই রেশিও। এবার দেখো এবার জাস্ট এখানে বসিয়ে দেবে কস এ। কস মানে কি, কস মানে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ মানে 4/5 মাইনাস সাইন মানে লম্ব বাই অতিভুজ 3/5 আর যোগ 1 বাই, আবার সেম জিনিসই লেখা আছে, শুধু সাইন চেঞ্জ করা আছে, অর্থাৎ 4/5 যোগ 3/5 মাইনাস 1। এটাকে যদি আমরা সলভ করি তাহলে ওপরের থেকে আমরা যদি 5 লসাগু নিই কী পড়ে থাকবে আমাদের 4 মাইনাস 3, আর এদিকে পড়ে থাকবে প্লাস 5, আর একদম নিচে পড়ে থাকবে কি আবারও 5 আমাদের লসাগু যাবে, অর্থাৎ 4 যোগ 3 মাইনাস 5। এখান থেকে 4 দেখো এই 5 তো কেটেই যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4 থেকে 3 গেলে 1 আর 5 6 বাই 4 3 7 থেকে 5 চলে গেলে 2, অর্থাৎ আলটিমেটলি কী অ্যান্সার আসলো আমাদের 3। দেখো এটা কিন্তু এসেছে। এবার কি করতে হবে, এবার অপশানে তোমাদের বসাতে হবে, এই মানগুলোই তোমাদের অপশানে বসিয়ে দেখতে হবে কোনটাই 3 আসছে। যেমন কট থিটা মানে কট মানে কি ট্যানের উল্টো, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, আর ওটা হয়ে যাবে কি ভূমি বাই লম্ব, অর্থাৎ 4/3 প্লাস সেক থিটা মানে কোসেকের উল্টো অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ কত 5 বাই ভূমি কত 4, 5/4। দেখো এটা কখনো যোগ করলে কি আমাদের 3 আসবে, দেখো নিচে তো 3 আর 4 লসাগু আসবে না, তাহলে কখনোই আমাদের 3 আসা সম্ভব নয়।
তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। নেক্সট কী বলেছে, ট্যান প্লাস কস। ট্যান মানে লম্ব বাই ভূমি অর্থাৎ 3/4 প্লাস কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি মানে 4/5, 4/5। এটাও আসা সম্ভব না কখনোই। আচ্ছা, অপশান সি কে বলেছে কস থিটা প্লাস কোসেক থিটা। কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমি কত আমাদের 5/4 আর এদিকে প্লাস কোসেক মানে কি সাইনের উল্টো অর্থাৎ কী হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আমাদের 5/4, 5 কী হয়ে যাবে 4, অতিভুজ বাই লম্ব, সরি 5/3 হবে, লম্ব 3। তাহলে দেখো এটাও আসছে না। আর আলটিমেটলি আমাদের কী পড়ে আছে অপশান ডি। তবুও একবার আমরা এটা করে দেখবো। দেখো কট থিটা মানে কি ট্যানের উল্টো ভূমি বাই লম্ব, ভূমি মানে 4, 4/3 হবে অর্থাৎ 4/3 প্লাস কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। কী হবে কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব অর্থাৎ 5/3, 5/3। 3 লসাগু নিলে 5 আর 4 9, কাটাকাটি করলে দেখো 3 চলে আসবে। বোঝা গেছে? তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান ডি। এবার তোমাদের মনে হতে পারে এইটা তো অনেকটাই বড়। এটা একদমই অনেকটাই বড় নয়, এত কিছু তোমাদের আমি বোঝালাম বলে সময় বেশি লাগছে। আমি ডাইরেক্ট করলেই জাস্ট ত্রিভুজটা একবার এঁকে নিতাম, ব্যাস হয়ে যেত অঙ্ক। বোঝা। নেক্সট কোশ্চেন দেখো বলেছে একজন দোকানি 2000 টাকা মূল্যের একটি পণ্য ধারাবাহিকভাবে প্রথমে 20% তারপরে 15% ছাড় দেন। তিনি পণ্যটি কত টাকায় বিক্রি করেছেন? দেখো ছাড় দিয়েছে কত, একবার 20%, একবার 15%। তাহলে আলটিমেটলি তিনি কতটা ছাড় দিয়েছেন সেটা আমরা বের করব। এটা বের করতে বহুভাবে বের করা যায়। তাহলে আমরা এখানে সাকসেসিভ মেথড লাগাবো। প্রথমে ছাড় দিয়েছিলেন 20% অর্থাৎ -20, তারপরে আবার 15% ছাড় অর্থাৎ আবার -15। এবার এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 20 গুণ 15 কী হয়ে যাবে 100। এটাকে যদি আমরা কাটাকাটি করি 0 0, 2 দিয়ে কাটলে 5 আর এটা হয়ে যাবে 3। তাহলে 20 আর 15 কত হয়ে গেলো 35 অর্থাৎ -35 আর এদিকে +3, আলটিমেটলি কী হয়ে গেল 32%। তিনি ছাড় দিয়েছিলেন কতটা 32% ছাড় দিয়েছে। দেখো ছাড় দিয়েছে 32%, তাহলে বেঁচেছে কত টাকায় সে 68 টাকায়। কোনো কিছু 100 টাকা টোটাল দাম, ঠিক আছে 100 টাকা টোটাল দাম, তাহলে 32 টাকা যদি আমি ছাড় দিয়ে দিই তাহলে আমি বেঁচেছি কত টাকায় 68 টাকায়। এবার দেখো তাহলে তার সেলিং প্রাইস কত 68%, তাহলে টোটাল কত টাকা দাম ছিল 2000 টাকা। তাহলে 2000 টাকার 68% সে বেঁচেছে, তাহলে এর 68% বের করতে হবে। 68/100, 0 0 0 0, 16 6 হাতে 1, 12 দুগুণি মানে 6 দুগুণে 12 আর 13, 1360 টাকা। তাহলে তিনি কত টাকায় বিক্রি করেছিলেন 1360 টাকায়। বোঝা গেছে? নেক্সট, 1 বছর আগে কৃষ্ণার বয়স ছিল তার কন্যা কবিতার বয়সের 4 গুণ। 1 বছর আগে, এটা হচ্ছে কৃষ্ণা আর এটা হচ্ছে কবিতা, ঠিক আছে। কৃষ্ণার বয়স ছিল তার কন্যা কবিতার বয়সের 4 গুণ, মানে 1:4। 6 বছর পর, এখন থেকে 6 বছর পর, এটা হচ্ছে 1 বছর আগে আর এটা হচ্ছে 6 বছর পর। 6 বছর পরে কৃষ্ণার বয়স তার কন্যার বয়সের চেয়ে 12 বছর বেশি হবে। আচ্ছা, কন্যার বয়সের চেয়ে কত হয়ে যাবে 12 বছর বেশি হবে। তাহলে কৃষ্ণা ও তার কন্যার বর্তমান বয়সের অনুপাত কত? আচ্ছা দেখো বলেছে বয়সের যে ডিফারেন্স সেটা কত বছর 12 বছর। আমি তোমাদের বারবার বলেছিলাম যে বয়সের ডিফারেন্স কখনো কম বেশি হয় না। তাহলে এখানে যে ডিফারেন্স সেটা কত দেখতে পাচ্ছি আমি, এখানে দেখো আমি 3 দেখতে পাচ্ছি। ডিফারেন্স কত 3, তাহলে 3 মানে আমি বলতে পারি যে 12, 1 ইউনিটের মান কত হয়ে গেলো 4 ইউনিট, সরি 1 ইউনিটের মান কত 4। তাহলে এখানে কৃষ্ণার বয়স কত হয়ে যাবে 4 4 16, আর এখানে তার কবিতার বয়স কত হয়ে যাবে 4। এটুকু বোঝা গেছে? এবার দেখো এটা ছিল 1 বছর আগে, তাহলে বর্তমান বয়স কত হয়ে যাবে 16 আর 1 কত হয়ে যাবে 17 বছর, আর এদিকে 4 আর 1 5 বছর। কারণ বলেছিল এই যে বয়সটা, এই যে বয়সের এই যে অনুপাতটা, এই অনুপাতটা এটা ছিল 1 বছর আগের। আমার জানতে চেয়েছে যে বর্তমান বয়সের অনুপাত কত, তাহলে 1 বছর করে আমার বাড়বে অর্থাৎ 17:5। অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে দুটি সমান্তরাল রেখা একটি ছেদনকারী রেখা দ্বারা ছেদ করা হয়েছে। এখনও পর্যন্ত যতগুলো আমি শিফটে করিয়েছি তোমাদের মোটামুটি 2 থেকে 3টে শিফট বাদে প্রতিটা শিফটেই সেম কোশ্চেন এসেছে। সেম কোশ্চেন মানে সেম কনসেপ্টের উপরে। দুটো সমান্তরাল রেখা এই যে বলেছে এদের যে একটি ছেদনকারী রেখা যদি ছেদ করে, এই যে একটা ছেদনকারী রেখা, ওকে বলেছে তাহলে যাতে কোণ কোণ 1 এবং কোণ 2 একই পাশে অবস্থিত অভ্যন্তরীণ কোণ, দেখো একই পাশে এই যে ছেদনকারী যে রেখা এর একই পাশে অবস্থানকারী কোণ হচ্ছে এইগুলোকে বলে এইটা এবং এইটা। অথবা যদি উল্টো দিকে দেখতে চাই তাহলে এটা এবং এটা, ঠিক আছে একই দিকের অভ্যন্তরীণ কোণ। এটা মনে করে দেওয়া আছে কোণ 1 আর এটা কোণ 2। যদি
কোণ 1 35 ডিগ্রি হয় তাহলে 2 এর মান কত? এটার মান বলে দিয়েছে 35 ডিগ্রি, তাহলে এটার মান জানতে চাইছে কোণ 2। তোমরা খুব ভালো করেই জানো যে দুটো সমান্তরাল রেখাকে যদি একটা ছেদনকারী রেখা ছেদ করে তাহলে একই দিকে উৎপন্ন অভ্যন্তরীণ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। এই কোণটা এবং এই কোণটা, এই দুটোকে যোগ করলে কত ডিগ্রি হবে আমার? 180 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? কত যোগ করলে 180 হবে আমার? 145। বোঝা গেছে? কত যোগ করতে হবে আমার? 145 ডিগ্রি। তাহলে কোণ 2 এর মান কত? 145 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, দুটি সমপরিমাণ অর্থ 4.5% এবং 5.5% বার্ষিক হারে ধার দেওয়া হয়েছিল। রমেশ দুটি ব্যাংক থেকে মোট 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিল। 2 বছর পরে দুটি ব্যাংকে রমেশ কত টাকা সুদের সর্বাধিক পার্থক্য দেবেন? অ্যাকচুয়ালি 2 লক্ষ টাকার এই যে 4.5 এবং 5.5% হারের ধার নিয়েছিল, 2 বছরের মধ্যে এই যে সুদের হার কত পার্সেন্ট পার্থক্য হবে? এই যে 2 রকমের সুদের হার, তাদের মধ্যে পার্থক্য কত হবে? দেখো এখানে আমি দেখতে পাচ্ছি পার্থক্য কত আমার? 1%-এর পার্থক্য। কত পার্সেন্টের পার্থক্য আমার? 1%-এর পার্থক্য। তাহলে টোটাল আমার আসল কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা আমার আসল। এর 1%-এর পার্থক্য, তাহলে 1/100। দেখো যেটা আমার যে পার্সেন্টের আমার পার্থক্য, সুদের হার আমার যতটা তোমার ফ্ল্যাকচুয়েট হয়েছে ঠিক সেই পরিমাণ টাকাই তো আমার কম বেশি হবে না? তাহলে 2 লক্ষ টাকার আমার 1% করে পার্থক্য হবে প্রতি বছর। এবার দেখো ক বছর হবে সেটা? 2 বছর। বোঝা গেল? তাহলে 2 শূন্য কেটে দিলাম। 2 দুগুণে কত হয়ে গেল? 4, 1 2 3টে 0। অর্থাৎ আমার যে সুদের পার্থক্য সেটা হয়ে যাবে কত? 4%। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন বলেছে, কোনটি হলো সেই ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা যা 15, 24 এবং 35 এবং 42 দিয়ে ভাগ করলে প্রতিবারই আমার 13 অবশিষ্ট থাকবে। প্রতিবারই আমার 13 অবশিষ্ট থাকবে। এবার দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আমার? 10000। এটা হচ্ছে আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখান থেকে যদি আমি 1 মাইনাস করি, সামান্যতম যদি 1ও মাইনাস করি, তাহলে সেটা কত হয়ে যাবে আমার? 4টে 9, দেখো এটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারবো না যে এটা আমার 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার 10,000। এবার বলেছে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতিবারই 13 অবশিষ্ট থাকে। বোঝা গেছে? কী করতে হয় নিয়ম? দেখো প্রথমে এদের লসাগু বের করতে হবে। লসাগু বের করলে দেখবে একটা কিছু লসাগু বের হবে, লসাগুকে এটা দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে দেখবে একটা কিছু অবশিষ্ট পড়ে আছে এখানে লাস্টে একদম, ঠিক আছে? একটা কিছু অবশিষ্ট পড়ে থাকবে। এবার তুমি যদি এই অবশিষ্টটা বাদ দিয়ে দাও এখান থেকে, তাহলে কিন্তু এটা আর 5 অঙ্কের সংখ্যা থাকলো না। আমি কি বলেছিলাম যে 1 বাদ দিলেও সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তখন কি করতে হবে? এই যে এখানে যে আমাদের লসাগুটা বেরিয়েছিল, মনে করো একটা লসাগু বেরিয়েছিল কিছু, সেই লসাগু থেকে এটা বাদ দেবে, বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা এই 10,000-এর সাথে যোগ করে দেবে। বোঝা গেছে? এইভাবেই এই অঙ্কগুলোর বেসিক করতে হয়। এবার যদি এইভাবে না করে আমি যদি অন্যরকমভাবে করি তাহলে কী করব? দেখো অ্যাকচুয়ালি আমি শর্টকাটে কীভাবে করব? শর্টকাটে করতে গেলে দেখো বলেছিলাম না প্রত্যেকবারই 13 অবশিষ্ট থাকবে। তার মানে কি 13কে আমরা আর ভাগ করতে পারবো না, 13 আমাদের এক্সট্রা থেকে যাবে। তার মানে সংখ্যাটা তো আমার এইটা, এর মধ্যে কোনো একটা সংখ্যা আছে, আবার কি তার মধ্যে আমার 13 অবশিষ্ট থাকবে। তাহলে প্রত্যেকটা থেকে আমি 13 বাদ দিয়ে দেবো। কী করব? প্রত্যেকটা থেকে আমি 13 বাদ দিয়ে দেবো। তাহলে প্রথমটা থেকে 13 বাদ দিলে আমার পড়ে থাকবে এখানে 4 আর 5, 1,10,054। তারপরেরটা থেকে পড়ে থাকবে আমার 10,080। তারপরেরটাই পড়ে থাকবে 10,060। আর তারপরেরটাই পড়ে থাকবে 3 আর কত হলে 6, 3 1 আর কত হলে 10, 9 হাতে 1 0, অর্থাৎ 10,093। তার মানে এই 13 করে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই যে সংখ্যাটা এখানে বেরিয়েছে, অর্থাৎ যে সংখ্যাগুলো বেরিয়েছে সেগুলো অবশ্যই আমার এই সংখ্যাগুলো দ্বারা ভাগ চলে যাবে। এবার জাস্ট এদের বিভাজ্যতা চেক করবে। দেখো 5 মানে এই 15 মানে কি? 3 আর 5 আছে, 3 আর কি আছে? 5 আছে, তাহলে 5 দিয়ে আমার অবশ্যই ভাগ যাবে। 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? আমার লাস্টে হয় 5 থাকবে নতুবা 0 থাকবে। তার মানে এই অপশানও হবে না, এটাও হবে না, এই দুটো পড়ে আছে আমার। এবার দেখো কি আছে? 24, 35 আছে আর 42 আছে। দেখো শর্টকাটে আমরা কীভাবে করতে পারবো? 15 দিয়েই আমরা করতে পারি। দেখো 15 মানে কি? 3 থাকবে আমার, 3 মানে সংখ্যাটা 3 দিয়ে আমার ভাগ যেতে হবে, তবেই না পুরো 15 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? সংখ্যার যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো আমার ডিজিটের যোগফল আমার 3 দিয়ে ভাগ যাবে, এটাই তো আমাদের নিয়ম। তাহলে দেখো 8 আর 1 9,
9 হচ্ছে, তাহলে এটা ভাগ যাই, 6 এর 7, এটা ভাগ যাচ্ছে না, তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। বোঝা গেছে? কী অ্যান্সার হবে? অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এই যে সমীকরণটা দেওয়া আছে, বলেছে এর মূল বের করতে হবে। সমীকরণ কী দেওয়া আছে? রুটের মধ্যে 3m² প্লাস 10m প্লাস রুটের মধ্যে 3 সমান কী আছে আমার? 0। আচ্ছা সরি, শুধুমাত্র 7√3 আছে, ঠিক আছে, এখানে একটু মিস্টেক আছে, 7√3 হবে। আচ্ছা দেখো কীভাবে করে এটা। আমাদের কী করতে হবে? এই দুটো সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 7√3 আর এদিকে √3 গুণ করলে কত হয়ে যাবে? দেখো √3 ইন্টু √3 সমান কী হয়ে যায়? 3 হয়ে যায়। তার মানে 3 সাথে 21m² আনতে হবে, গুণ করে আনতে হবে আমার 21m², আর যোগ করে আনতে হবে হচ্ছে আমার 10m। বোঝা গেল? কী আনতে হবে আমার? 10m। গুণ করে আনতে হবে 21m², আর যোগ করে আনতে হবে কত আমার? 10m। তাহলে কি করে করব আমরা? দেখো 7 আর 3 এদের যদি আমি গুণ করি তাহলে আমাদের 21 হয়, মানে 7m আর 3m গুণ করলে 21m² হয়ে যাবে, আর এদিকে 7 আর 3 যোগ করলে কত হয়ে যায়? 10 হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে √3m² প্লাস 7m প্লাস 3m প্লাস 7√3 সমান 0, এটা আমরা লিখতে পারি। দেখো এছাড়াও রুট বের করার কিন্তু আরেকটা নিয়ম আছে, তোমরা শ্রীধর আচার্যের সূত্র বসিয়ে দিতে পারো। তাহলে এখান থেকে আমি কত কমন নেব? এখান থেকে আমি কমন নিতে পারবো হচ্ছে m কমন নিলে √3m প্লাস 7 পড়ে থাকবে। আর এখান থেকে কত কমন নেব আমি? এখান থেকে কমন নেব √3। কত কমন নেব? √3। তাহলে দেখো এখান থেকে যদি আমি প্লাস √3 কমন নিই তাহলে কি পড়ে থাকবে? √3 আর √3m প্লাস 7। বোঝা গেল? দেখো √3 গুণ করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, আর m এর মতো পড়ে থাকবে, এটা m হবে। তাহলে এখান থেকে আমার এই দুটোর থেকে আমি আবার কমন নিতে পারি √3m প্লাস 7 একবার, আর এদিকে কি পড়ে থাকবে আমার? m প্লাস √3। দুটোর মান কী হয়ে যাবে? 0 সমান 0। এবার এখান থেকে লিখতে পারি √3m প্লাস 7 সমান 0, √3m সমান -7, আর এদিকে m সমান কী হয়ে গেল? -7/√3। অপরদিকে m প্লাস √3 সমান 0, বা m এর মান হয়ে যাবে কি? -√3। তাহলে আমাদের যে দুটো রুট বেরোলো, একটা কী হলো? -7/√3 আর একটা -√3। -7/√3 -√3, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন সমান্তরাল লাইনে একই দিকে 56 মিটার/সেকেন্ড এবং 46 মিটার/সেকেন্ড গতিতে চলছে। দ্রুত ট্রেনটি ধীর ট্রেনটির একে 26 সেকেন্ডে পার করে, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত আমাদের জানতে চেয়েছে। দেখো দুটো ট্রেন যখন একই দিকে যায়, গতিমুখ যখন একই দিকে, তখন রিলেটিভ স্পিড কী হয়ে যায়? রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যায়, ঠিক আছে, রিলেটিভ স্পিড কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে দেখো আমার স্পিড কত হয়ে যাবে এক্ষেত্রে? 56 মিটার/সেকেন্ড আর 46 মিটার/সেকেন্ড, অর্থাৎ 10 মিটার/সেকেন্ড। বোঝা গেল? রিলেটিভ স্পিড কত হয়ে গেল? 10 মিটার/সেকেন্ড। এবার দেখো কি বলেছিল? দুটো ট্রেন একই গতি, দুটো ট্রেনের যে তোমার দৈর্ঘ্য সেটা বলেছিল সমদৈর্ঘ্য। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য যদি আমি a ধরি, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে আমার? 2a হয়ে যাচ্ছে। আর বলেছিল 26 সেকেন্ডে পার করে। দেখো আমরা সময় সমান কী জানি? দূরত্ব বাই গতি, এটা মানেই তো সময়। তাহলে দূরত্ব কত আমাদের? 2a কেন দূরত্ব হচ্ছে? দেখো দুটো ট্রেন যখন একই দিকে যায় তখন হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আবার দেখো একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন ট্রেনটা তার নিজের দূরত্ব অতিক্রম করে, মানে নিজের যে দৈর্ঘ্য সেটা অতিক্রম করে, তার সাথে সাথে আর একটা ট্রেন বা আরেকটা তোমার ব্রিজ বা আরেকটা তোমার প্ল্যাটফর্ম যাই থাকুক না কেন তারও দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে বলেছিল দুটো ট্রেন, তার মানে আমার দুটোর সমান যে দূরত্ব তাই বলেছে, তাই দুটোর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 2a হয়ে যাবে। এটা হচ্ছে আমার টোটাল দূরত্ব, 2a বাই গতি কত আমাদের? 10 মিটার/সেকেন্ড। 10 মিটার/সেকেন্ড এটা আমাদের গতি।
তাহলে দূরত্বকে আমরা গতি দিয়ে ভাগ করছি, তাহলে কী পাবো আমরা? সময় পেয়ে যাব। সময় কত বলেছিল? 26 সেকেন্ড। তাহলে এ সমান সমান 260 হয়ে যাবে, 2a সমান সমান 260 আর এ সমান সমান 130। বোঝা গেছে? এ সমান সমান কত? 130 মিটার। তাহলে প্রতিটা ট্রেন আমরা কত ধরেছিলাম? এ মিটার করে। তার মানে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত? 130 মিটার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। 7 সেমি ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 7 সেমি ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে, দেখো, যেহেতু গোলক মানে কি? গোলক একটা 3D আকৃতি, ফুটবলের মতো। তাহলে পৃষ্ঠতল মানেই হচ্ছে তোমার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। তাহলে 4πr²। কী পড়ে থাকবে? 4 × পাই মানে 22/7 ইন্টু r² মানে কি? 7 × 7। দেখো, এটা আমরা টোটালটা গুণ না করেও কিন্তু অ্যান্সার বলে দিতে পারি। অ্যান্সার কীভাবে করতে হয়? দেখো, গুণ করে আগে দেখিয়ে দিই। 7 7 পড়ে থাকলো, মানে 7 7 কেটে গেল, আর কী পড়ে আছে এখানে? 88 × 7। 56 6 হাতে 5, 7 56 আর 5 61, 616 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো, গুণ না করে কী করে করতে পারি? দেখো, 22 মানে কি? আমাদের 2 × 11 হয়। তার মানে সংখ্যাটা আমার 2 গুণ হবে, 2 এর মাল্টিপিল হবে। তার মানে লাস্টে 1 থাকলে হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না। 11-র মাল্টিপিল হবে। 11-র মাল্টিপিল বের করা খুবই সোজা, অল্টারনেটকে যোগ করে বিয়োগ করতে হয়, যদি সেটা 0 হয় বা 11-র মাল্টিপিল হয়। কী কী আছে? 6 রাখে 7 আর এদিকে 6, 7-এর থেকে 6 বাদ দিলে 1 পড়ে থাকে, 0 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। 6 6 আর 6 12, 12 থেকে 6 বাদ দিলে কত পড়ে থাকবে? 6 পড়ে থাকবে, তাহলে এটাও হবে না। দেখো, 6 আর 6 12, 12 থেকে 1 বাদ দিলে কী হয়ে গেল? 11 হয়ে গেল। 11 তো আমাদের 11-র মাল্টিপিল, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অরিজিনালি আমাদের অ্যান্সার কত? 616। হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 55, তাদের HCF, যেখানে কি ভুল লেখা আছে? না, আচ্ছা, HCF বলেছে 5 আর LCM 120। এই যে মাঝখানে মান লেখা আছে, এটা দেখে একটু মিস্টেক হয়ে যাচ্ছিলো। গসাগু বলেছে 5 আর লসাগু বলেছে কত? 120। তবে তাদের বিপরীত মানের যোগফল রেসিপ্রোকাল, সেটা হচ্ছে অনন্যক। ঠিক আছে, অনন্যকের যোগফল কত বের করতে বলেছে। দেখো, সবার আগে জানতে হবে অনন্যক মানে কি। অনন্যক মানে হচ্ছে উল্টোটা। যেমন সংখ্যাটা যদি x হয়, তাহলে x এর অনন্যক হবে 1/x। সংখ্যাটা যদি y হয়, y এর অনন্যক হবে 1/y। সংখ্যাটা যদি 5 হয়, 5-এর অনন্যক হবে 1/5। সংখ্যাটা যদি 100 হয়, 100-এর অনন্যক হবে 1/100। সংখ্যাটা যদি তোমার 1/46 হয়, তাহলে অনন্যক হয়ে যাবে 46। বোঝা গেল? যে সংখ্যাটাই থাকুক না কেন, ঠিক তার উল্টোটা হয়ে যাবে তোমার অনন্যক। এটুকু বোঝা গেছে? এবার দেখো, বলেছে হচ্ছে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে 55। তাহলে আমি বলতে পারি যে সংখ্যা দুটো কী কী? a + b সমান কত? 55 55। আবার যদি তাদের HCF এবং LCM 5 এবং 120, আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু, LCM ইন্টু HCF, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, লসাগু কত দেওয়া আছে? 55, সরি, লসাগু দেওয়া আছে হচ্ছে 120, ভুলভাল হয়ে যাচ্ছে। লসাগু দেওয়া আছে কত? 120, আর গসাগু দেওয়া আছে কত আমাদের? 5। সংখ্যা দুটির গুণফল কত আমরা জানি না, কী ধরেছিলাম আমরা? AB ধরেছিলাম, AB। এটাই তো সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা আমরা A ধরেছি, অপরটা কী ধরেছি? B ধরেছি। যোগফল কত? 55, A + B 55, আর ABর মান কত হয়ে যাবে এখানে? 600। এবার কি বলেছে? যে সংখ্যা দুটির রেসিপ্রোকাল বা অনন্যক। আমাদের সংখ্যা দুটি কি? A আর B। অনন্যক কী হয়েছে? 1/A + 1/B। অনন্যকের যোগফল বের করতে বলেছে। লসাগু নিলে নিচে কী হয়ে যাবে? AB, আর উপরে A + B। দেখো, প্রত্যেকটার মান আমরা জানি। A + B কত? 55, আর ABর মান কত? 600। 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 5 × 12 = 60, 120, অর্থাৎ 11/120। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 16 দাগের অপশান কী বলেছে? 18 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক পুরোপুরি দুধে ভরা। ওকে, একটা 18 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক আছে, যেটা পুরোপুরি তোমাদের দুধ দিয়ে ভরা আছে। বলেছে এই দুধ 27 মিটার দৈর্ঘ্য,
7 মিটার উচ্চতার একটি আয়তকার ঘনকে সরানো হলে তার প্রস্থ কত হবে? আচ্ছা, বলতে চাইছে যে একটা ঘনক আছে, সেই ঘনকের মধ্যে পুরোটা দুধ দিয়ে ভরা আছে। সেই ঘনকের যে বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 18। বলেছে এই দুধটা একটা অন্য আরেকটা পাত্রে ঢালতে হবে, আয়তকার পাত্র, মানে সেটা আর কি আয়তঘন অ্যাকচুয়ালি। তার দৈর্ঘ্য বলেছে 27 মিটার, উচ্চতা বলেছে 7 মিটার, আর বলতে চেয়েছে তার প্রস্থ কত। এবার দেখো ঘনকের যে তোমাদের ভলিউম বা আয়তনের সূত্র, দেখো ঘনকের মধ্যে দুধ আছে, দুধ মানে কি, ঘনকের আয়তনটা জুড়ে আছে, অর্থাৎ ঘনকের আয়তন যতটা হবে দুধও ঠিক ততটাই থাকবে আমার। অপরদিকে এই দুধটা যখন আমি আলাদার একটা পাত্রে সরাবো, এই সেম পরিমাণ আয়তনই তো যাবে ওদিকে, তাহলে সেটার আয়তন আমার বের করতে হবে। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তন বাহু কিউব, আবার ঘনকের আয়তঘনের আয়তন, এটা হয়ে যায় দৈর্ঘ্য গুণ প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। বোঝা গেছে? তাহলে দেখো 18 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক পুরোপুরি দুধে ভরা আছে, তার মানে এই ঘনকের আয়তন কত হয়ে যাবে? 18 কিউব, মানে 18 গুণ 18 গুণ 18, এটা হচ্ছে এই ঘনকের আয়তন, সমান সমান এইটা যখন আমি আরেকটা আয়তঘনে তোমার ট্রান্সফার করব, তারও আয়তন সেমই তো হতে হবে। তাহলে কত আয়তন হবে তার? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা দৈর্ঘ্য জানি কত? 27, প্রস্থ জানি না, বের করতে হবে। হাইট জানি আমরা 7 মিটার। এবার তাহলে 27 আর 7 পাশে নিয়ে এসে তাহলে বি সমান সমান কী হয়ে যাবে, বা ব্রেথ 18 গুণ 18 গুণ 18 বাই 27 গুণ 7। বোঝা গেছে? 9 দিয়ে কাটলে 3, আর 9 দিয়ে কাটলে হয়ে যাবে এটা 2, 3 দিয়ে কাটলে 6, 6 দুগুণে 12 ইন্টু 18 বাই 7, কাটাকাটি করলে 18 দুগুণে 36, 6 হাতে আমার 3, 18কে 18 করি 21, 216, আর এদিকে নিচে কত হয়ে যাবে? 7 দিয়ে ভাগ করলে তোমার 3 7 21, একটা 0, 30.56, 7 8 7টা 56, দেখো 30.8 হয়ে যাবে। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 30.8। তাহলে যে তোমার ব্রেথ বা যে তোমার কী আছে প্রস্থ কত হয়ে যাবে? 30.8 মিটার। বোঝা গেছে? 17 দাগের কোশ্চেন বলেছে যদি কোনো রাশির গড় 65 এবং বহুলক 23 হয় তবে অভিজ্ঞতাজাত সূত্র দিয়ে মধ্যক নির্ণয় করো। অভিজ্ঞতাজাত সূত্র তেমন কিছুই না, জাস্ট ভরকে দেওয়ার জন্য এরকম একটা শব্দ ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা এম্পিরিক্যাল বলা হয়, সেটাকে তোমার ডাইরেক্ট ওরা ট্রান্সলেশন করেছে বলে এই অভিজ্ঞতাজাত সূত্র চলে এসছে। দেখো গড় কত? 65, বহুলককে ইংরেজিতে বলা হয় মোড, ঠিক আছে? মোড কত? 23। এবার তোমার মধ্যক বা মিডিয়ান বের করতে বলেছে, আর গড় হচ্ছে তোমার, এটাকে বলা হয় মিন, ঠিক আছে? এটাকে আবার কী বলা হয়? মিন বলা হয়। সূত্র আছে একটা, ঠিক আছে? এর একটা সিম্পল সূত্র আছে, সেই সূত্র তোমাকে মুখস্থ করতেই হবে। সূত্রটা কি? মোড সমান সমান 3 মিডিয়ান। মোড সমান সমান আমরা লিখতে পারি কি? 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই সূত্রটা যদি তোমাদের মনে থাকতো তাহলে এই অঙ্ক করতে তোমাদের 5 সেকেন্ড সময় লাগতো। আমাদের কি বের করতে বলেছে? যে মিডিয়ান বের করতে বলেছে। দেখো মোড কত দেওয়া আছে? 23 মোড দেওয়া আছে আমাদের। 23 সমান সমান 3 মিডিয়ানকে শর্টকাটে এমইডি লিখছি, মাইনাস 2 মিন। 2 মিন কত আমাদের? মিন মানে কি? গড় দেওয়া আছে কত? 65, 2 × 65। তার মানে আচ্ছা এটাকে আমি সোজা করে লিখি একবারে, যে কি পড়ে থাকবে এখানে? 3 মিডিয়ান পড়ে থাকবে, MEDI, 3 মিডিয়ান পড়ে থাকবে। এই 3 মিডিয়ান সমান সমান, দেখো এ পাশে কী ছিল? 23 ছিল এদিকে, 23 তো 23-এর মতো থাকলাম, আর 3 মিডিয়ানের পাশে দেখো 2 × 65 ছিল, মানে 130। তাহলে 130 আমার এদিকে কী হবে? যোগ হয়ে যাবে 130, আর এদিকে 3 মিডিয়ান আছে, তাহলে 3কে আমরা ওপাশে নিয়ে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে মিডিয়ান সমান সমান, আচ্ছা এটা হয়ে যাবে 3, 5 আর এটা 1। 153কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5 আর 1 51। তাহলে মিডিয়ান কত হয়ে গেল আমাদের? 51। 18 দাগের কোশ্চেন কী বলেছে? 10 বছর আগে একজন ছেলের বয়স ছিল তার বাবার বয়সের 8 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে ছেলে,
আর বাবা হাতের লেখা যাকে বলে একদম বাচ্চাদের চেয়েও খারাপ। 10 বছর আগে অর্থাৎ -10 বলে যে ছেলের বয়স ছিল বাবার বয়সের 8/1 মানে বাবার বয়স যদি 8 হয় ছেলের বয়স কত 1। এখন তার বাবার বর্তমান বয়সের 37 মানে 9/37, তাহলে বাবার বয়স কত? 10 বছর আগে ছিল অনুপাত 1:8, বর্তমানে সেই বয়সের অনুপাত বলছে 9:37। এখন বাবার বয়স কত? দেখো আমি বারবার বলেছিলাম যে বয়সের পার্থক্য সেম হয়, এখানে বয়সের পার্থক্য 28 আর এখানে বয়সের পার্থক্য মাত্র 7। কী করবে, দুটোকে আমি সমান করে দেবো। তাহলে সমান করতে গেলে একে যদি আমি 28 করতে হয় তাহলে একে আমার 4 দিয়ে গুণ করতে হবে, আর একে 4 দিয়ে গুণ করলে একেও করতে হবে, একেও করতে হবে। তাহলে আলটিমেটলি আমার যে অনুপাত দাঁড়াচ্ছে সেটা কত? 4:32, আর এপাশে কত দাঁড়িয়েছিল? 9:37। দেখো এই যে এটা ছিল 10 বছর আগে -10, এই যে গ্যাপটা 32 থেকে 37 হয়েছে কত? 5-এর গ্যাপ। এবার দেখো 4-এর থেকে 9 হয়েছে অর্থাৎ 5 বছর করে বেড়েছে, কিন্তু আমার না বইতে বলছে যে 10 বছর বেড়েছে। কারণ কি 10 বছর আগে ছিল এটা 10 বছর পরে, তাহলে এই যে গ্যাপের পরিমাণ কত আমার? 10 বছর। তাহলে 5 মানে যদি 10 হয় তাহলে 1 মানে কত হয়ে গেল? 2 হয়ে গেল। বলেছি এখন বাবার বয়স, এখন বাবার বয়সের অনুপাত কত? 37। তাহলে 37কে আমি 2 গুণ করে দেবো অর্থাৎ 74, 74। সঠিক উত্তর হয়ে যাবে 74 ইয়ার্স। সিম্পল ভ্যালু বের করতে বলেছে। দেখো 5 ওকে 5 আর 4 কত হয়ে যাবে? এটা 9/5। এবার দেখো 5 তো পাল্টি খেয়ে উপরে যাবে, তাহলে কী পড়ে থাকবে? 2/3 প্লাস 5/9 মাইনাস 5/6। 6 আমার লসাগু না, 18 লসাগু হবে। 6 দুগুণে 12 প্লাস 2 মানে 5 দুগুণে 10 মাইনাস 3×5 15। 12 আর 10 22 থেকে 15 গেলে পড়ে থাকবে 7/18। রাইট অ্যান্সার 7/18। নেক্সট বলেছে যদি একটা মূল অপর মূলের অর্ধেক হয় তবে ওই সমীকরণটি কি হবে? একটা মূল বলেছে অপর মূলের অর্ধেক। দেখো যদি একটা মূল আমার 2a হয় তাহলে আরেকটা মূল কত হয়ে যাবে? a হয়ে যাবে, অর্ধেক বলেছি। এবার দেখো বলতে পারো যে একটা যদি আমি a ধরি তাহলে আরেকটা কত হয়ে যাবে? a/2। দেখো সমীকরণের ক্ষেত্রে না আমরা এর ভগ্নাংশ আনবো না, ঠিক আছে? ভগ্নাংশ আনতে গেলে আবার আমাদের সময় লাগবে ভগ্নাংশকে ভাঙাতে। তাহলে আমরা একটা 2a ধরবো আর একটা a ধরবো। কী বলেছে সমীকরণটি কী হবে? দেখো সমীকরণ তৈরি হয় কী করে? যদি কোনো একটা সমীকরণ আমরা তৈরি করি বা ইকুয়েশন তৈরি করি তাহলে সেটা কি হয়ে যায়? x² মাইনাস মূলের যোগফল ইন্টু x প্লাস মূলের গুণফল। এটা হয়ে যায়। তাহলে দেখো এবার আমরা এটা সমান 0 হয়, তাহলে x² এর মতো x² থাকলো মাইনাস মূলের যোগফল মানে a প্লাস 2a, x প্লাস মূলের গুণফল মানে a ইন্টু 2a সমান 0। এটাকে যদি আমরা লিখি তাহলে x² মাইনাস a আর 2a কত হয়ে যাবে? 3a, আর 3a বাইরে আসলে -3a, -3a আর x -3ax প্লাস 2 আর 2a গুণ করলে কত হয়ে যাবে? সরি এটা তো 2 না, এটা তো তোমাদের a হবে। মূলের গুণফল মানে কি? a আর 2a, a আর 2a গুণ করলে 2a² সমান 0। তাহলে এটাই আমার সমীকরণ দাঁড়িয়ে গেল, x² মাইনাস 3x প্লাস 2a²। আচ্ছা অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 1053 সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 1053, আচ্ছা এটা 1058 হবে, ঠিক আছে? এটা 1058 হবে। তাহলে কি বলেছে? 1058। দেখো বলেছে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ গুণ করতে হবে। এটা বের করার সবথেকে সহজ নিয়ম হচ্ছে তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে। প্রথমে দুবার যাই, 5 দুগুণে 10 আর 29 দুগুণে 58। এবার দেখো 529 কার স্কোয়ার? 23-এর স্কোয়ার, অর্থাৎ 23 দিয়ে গেলে 23 হয়ে যাবে। এবার দেখো পূর্ণবর্গ সংখ্যা মানে কি? যে কোনো সংখ্যা আমার দুবার করে গুণ থাকবে। দেখো 23 দুবার গুণ আছে, 23 কবার গুণ আছে? দুবার গুণ আছে, কিন্তু 2 আমার একবার গুণ আছে, তাহলে আমাকে আরেকবার 2 গুণ করতে হবে। বুঝে গেল? তাহলে কত গুণ করতে হবে? আমার আরেকবার 2 গুণ করতে হবে। বলেছে একটি চতুর্ভুজের 4টি কোণের পরিমাপ PQRS আর তাদের অনুপাত বলেছে 3, 4, 5, 6। তাহলে 3P আর 2R এর মান কত? দেখো চতুর্ভুজের 4টি কোণের যে পরিমাপ এটা সবসময় 360 ডিগ্রি হয়, এটা তোমরা জানো।
আর এখানে অনুপাত বলেছে কত 3 যোগ 5 যোগ 4 যোগ 6, 5 আর 3 8, 8 আর 10 18। এই যে 18 অনুপাত কত 18 মানে কত আমাদের 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে একের মান কত হয়ে যাবে 20 ডিগ্রি করে, একের মান কত আমাদের 20 ডিগ্রি করে। তাহলে আমরা বলতে পারি যে কোণের যে অনুপাত, তাহলে এক একটা কত হয়ে যাবে পি কিউ আর এস। আচ্ছা বড় হাতে লিখে ফেলেছি, এখানে ছোট হাতের আছে, অ্যাডজাস্ট করে নিও। তাহলে এর অনুপাত কত 3 5 4 6, এটা হচ্ছে অনুপাত। আর আমাদের অরিজিনাল কত করে হবে, একের মান আমাদের 20 ডিগ্রি, তাহলে 3-এর মান কত হয়ে যাবে 60 ডিগ্রি, এটা 100 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আমার বলেছে 3p + 2r, 3 × p মানে 60 প্লাস 2r 2 গুণ r মানে কত 80। আচ্ছা এটা কত হয়ে যাবে 3 180 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি, তাহলে আমার আলটিমেটলি হয়ে যাচ্ছে 340 ডিগ্রি। বোঝা গেল কত হয়ে যাবে 340 ডিগ্রি। নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা মিন মিডিয়ার মোডের থেকে অঙ্ক বলেছে, নিচের ফ্রিকোয়েন্সি বিতরণটি কোনো এলাকার 60 জন গ্রাহকের মাসিক বিদ্যুৎ খরচ দেখাচ্ছে, তাহলে তথ্যের মধ্যক কত বা মিডিয়ান কত। আচ্ছা এটা বের করতে গেলে সবার আগে আমরা সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি। কিভাবে বের করি দেখো, এগুলোকে আমরা যোগ করি, যোগ করে লিখি। প্রথমে কত 6, 6-এর পরে 6-এর সাথে 8 যোগ করলে 8 আর 6 14, 14-এর সাথে 15 যোগ করলে 29, 29-এর সাথে যদি আমি 20 যোগ করি 49, আর 49-এর সাথে 11 যোগ করলে 60। কতজন বলেছিল 60 জন বলেছিল, এসেছে আমাদের 60 জন। এবার দেখো এর একটা সূত্র আছে, সূত্রটা আমি প্রত্যেকটা শিফটে হয়তো একবার করে বলি। তাহলে সূত্র কী হয়ে যাবে আমাদের L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু কী হয়ে যাবে হাইট অর্থাৎ H। এবার হচ্ছে কোনটাকে কি বলে দেখো n/2, এটাকে আমাদের বের করতে হবে। দেখো টোটালটা কত 60, 60কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে আমাদের 30। খুঁজতে হবে এই 30, এই যে ডাটাটা কোন সিএফের মধ্যে আছে, এই যে 30 এটা কার মধ্যে আছে। দেখো এই পর্যন্ত কত আমাদের 29, 29-এর আগে পর্যন্ত আমার এখানে আছে, তাহলে 30 কোথাও না কোথাও আমার এইটার মধ্যে আছে, যে 49 যেটা লিখেছি এর মধ্যে আমার 30 আছে। বোঝা গেল, এই যে 49 আমি লিখেছি এর মধ্যে আমার 30 আছে। তাহলে এই যে 30 এর যে 20, এটার ক্ষেত্রে এর যে 20 এটাকে বলা হয় এফ বা ফ্রিকোয়েন্সি। এই যে এফ আমি লিখেছি এটাকে কি বলা হয় এফ বা ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে। এবার দেখো n/2 সমান কত 30, দেখো এটা তো লিখেছি, পুরোটাকে দুভাগ করলে আমাদের n/2 বেরোয়। এবার হচ্ছে এর যে এটা এই যে লিমিট দেওয়া আছে আমাদের, এর ছোটোটাকে বলা হয় এল বা লোয়ার লিমিট, আর এর মধ্যে যে গ্যাপ সবগুলোর মধ্যে দেখো সেম গ্যাপ কত করে 10 করে, এটাকে বলা হয় এইচ বা হাইট। বোঝা গেছে। আর সিএফ কোনটাকে বলা হয়, সিএফ বলা হয় এই যে 49 বা যেটার মধ্যে আমাদের বেরিয়েছে যে 30, যেটার মধ্যে বেরিয়েছে ঠিক তার আগেরটাকে বলা হয় সিএফ। বুঝে গেল কোনটাকে সিএফ বলা হয়। এবার বসিয়ে দাও অঙ্কে। এল মানে কি আমাদের, এল মানে লোয়ার লিমিট অর্থাৎ 80 প্লাস n/2 মানে কত 30 মাইনাস সিএফ কত আমাদের, সিএফ বলেছি আগেরটা অর্থাৎ 29 বাই এফ কত, এফ হচ্ছে আমাদের 20 আর এইচ কত আমাদের 10। 80 যোগ এখান থেকে বিয়োগ করলে কত হয়ে যাবে 1 বাই এটা দিয়ে কাটলে কত হয়ে যাবে 2 অর্থাৎ হাফ। দেখো 80 প্লাস হাফ মানে কত হয়ে যাবে 80.5, অপশান ডি রাইট অ্যান্সার। বোঝা গেছে। দেখো 24 দাগের অঙ্ক, বীজগণিতের থেকে বলেছে সরলীকরণ করো। এর মধ্যে কোনটার থেকে আমরা উপরের এই এক্সপ্রেশনটা পাবো। দেখো একটা সূত্র আছে এর a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা মনে রাখবে a স্কোয়ার প্লাস 2ab এগুলো বাদ পরে লিখছি আমি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটুকু বোঝা গেছে, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। এবার এক কাজ করবে, এই পুরোটাকে মানে সবগুলোকে a প্লাস বি প্লাস সি হিসেবে ধরে নেবে। ঠিক আছে, এটা তো a আছে, এই মাইনাস বিকে ধরে নাও হচ্ছে তোমার প্লাস বি, আর সিকে ধরে নাও মাইনাস সিকে ধরে নাও হচ্ছে সি, হয়ে গেল। তাহলে প্রথমটা যদি আমরা করি যে
এ মাইনাস 3b মাইনাস সি তার হোল স্কোয়ার। এটাকে তো আমরা এরকম লিখতে পারি এ প্লাস মাইনাস 3b প্লাস মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি তো, এটা আমরা লিখতেই পারি। দেখো এবার কি করব, আমরা জাস্ট সূত্রে বসিয়ে দেবো। কী হয়ে যাবে, প্রথম এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি মাইনাস 3b, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 9b স্কোয়ার, বোঝা গেল। প্লাস মাইনাস সি এর স্কোয়ার করলে কী হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার। এবার দেখো বলেছে প্লাস 2ab এ আর বি প্লাস, আর এর কী আছে দেখো মাইনাস 3 আছে না, তাহলে মাইনাস হয়ে যাবে। 2 মানে একটা 2 থাকবে, আর 3bর সাথে গুণ করলে 3 দুগুণে 6, 6ab মাইনাস কী হয়ে যাবে, মাইনাস 6ab। তারপরে কী হয়ে যাবে, প্লাস 2bc দেখো 2 আর 3 গুণ করলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। আর বি আর সি গুণ করলে বিসি, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, অর্থাৎ প্লাস 6bc। আর লাস্টে কী হয়ে থাকবে, প্লাস 2ca। সি আর এ গুণ করব, সি আর এ গুণ করলে কী হয়ে যাবে, সিএ, আর কি পড়ে আছে আমার 2 থাকবে, 2ca। এই যে সূত্রের যে 2গুলো সেইগুলোই লিখছি এখানে, তাহলে 2ca, আর আমাদের মাইনাস বা প্লাস কী হয়ে যাবে এখানে, মাইনাস। তাহলে দেখো প্রথমটা থেকে আমরা অ্যান্সার পেয়ে গেছি, এটা থেকে আমরা কী পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেলাম। এই যে এক্সপ্রেশনটা, এটাকে আমরা যদি ছোটো করে লিখি তাহলে আমাদের a মাইনাস 3b মাইনাস সি স্কোয়ার হয়, সি তার হোল স্কোয়ার হয়, বোঝা গেছে। এবার দেখো, এবার হচ্ছে আমরা শর্টকাটে কীভাবে করব। দেখো শর্টকাটে করতে গেলে সবার আগে আমাদের এই অপশানগুলোকে ভালো করে অবজার্ভ করতে হবে। একটা জিনিস দেখো, এখানে আছে কি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস সি স্কোয়ার। অপশানগুলোর মধ্যে ভালো করে দেখো, অপশান ডিতে আছে মাইনাস 2c স্কোয়ার। তাহলে মাইনাস 2কে যদি আমরা হোল স্কোয়ার করি, সূত্রে কি আমাদের পুরোটাকে স্কোয়ার করতে হবে, দেখো সি এর স্কোয়ার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো 4 আসে, 2 এর স্কোয়ার অবশ্যই 4 হয়ে যাবে, কিন্তু আমাদের কোশ্চেনে এখানে কি কোথাও 4 আছে, 4 নেই, তাহলে এটা তো আমাদের হবে না, আগে থেকে আমরা বাদ দিয়ে দেবো। তারপরে দেখো এবার খেয়াল করবে যে এই যে মাইনাস এবি, ঠিক আছে, মাইনাস যে এবি আছে, অর্থাৎ মাইনাস 6ab আছে, এর মধ্যে 6ab যে মাইনাস, দেখো অপশান বি, এই এ আর এই যে বি দুটোই দেখো প্লাসে আছে, তাহলে এদেরকে যদি আমি গুণ করি তাহলে সূত্রের তো 2 থাকছে, তার সাথে 3, 6 তো আমার এসেই যাচ্ছে, ঠিক আছে, কিন্তু মাইনাস কি কোনোভাবেই আসছে, এটাও প্লাস এও প্লাস, তাহলে এই প্লাস এ আর প্লাস 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 গুণ করলে কী হয়ে যায়, প্লাসই তো হয়। তাহলে এবি তো আমাদের হচ্ছে না, মাইনাস এবি তো হচ্ছে না, তাহলে এটা কি আমাদের অ্যান্সার হবে, এটাও হবে না। এবার দেখো অপশান সিতে কী বলেছিল, মানে অপশান সিটা চেক করবো এবার আমরা। দেখো এখানে আছে মাইনাস 2ac, অর্থাৎ এর টার্ম আর সি এর টার্ম এই দুটো গুণ করলে আমাদের এসি আসবে। আচ্ছা 2 তো সূত্রের 2 থাকছে, এবার বলেছে মাইনাস আমরা কি করে আনবো, এখানে সূত্রের ক্ষেত্রেও কি আমাদের প্লাস আছে। আবার দেখো এখানে অপশানে দিয়েছে এও তোমাদের প্লাস, আবার সিও তোমাদের প্লাস, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে তো সে তো প্লাসই আসছে, মাইনাস তো আমাদের কোনো মতেই আসা যাচ্ছে না, তাহলে এটাও কি আমাদের অ্যান্সার হবে না। তাহলে একমাত্র অপশান এই পড়ে আছে, এটাই আমাদের অ্যান্সার। আজকের লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, 1 + 3 + 5 + 7 প্লাস, আচ্ছা এটার মান কত হবে। দেখো মানগুলো অনেকটা কাছাকাছি দেওয়া আছে, তো সেই জন্য এটা আমি নর্মালভাবেই করতে পারি যে 21 আর 19 যোগ করলে কত হয়ে যাবে, 40, এইভাবে করে করে বের করে নিতে পারবো। কিন্তু যখন আমাদের অনেকটা লম্বা পর্যন্ত দেবে, এখান থেকে দিতে দিতে যখন 100 বা 120, 125, 127 এরকম দিয়ে দেবে, তখন কিভাবে বের করবে। দেখো এটার বের করার নিয়ম হচ্ছে, প্রথম এনটি বিজোড় সংখ্যার যোগফল n স্কোয়ার, ঠিক আছে। প্রথম এনটি বিজোড় সংখ্যার যোগফল মানে কতগুলো সংখ্যা দেওয়া আছে সেটার যোগফল বের করতে গেলে জাস্ট যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তার স্কোয়ার করে দেবে। মনে করো 1, 3, 5 বলেছে, এর যোগফল কত বের করো। কতগুলো সংখ্যা দেওয়া আছে, 1, 2, 3টে সংখ্যা, তাহলে 3-এর আমি স্কোয়ার করে দেবো, অর্থাৎ 9। দেখো যোগ করলে 9 হয়, 5 আর 3 8 আর 1 9, বোঝা গেছে। মানে প্রথম এনটি বিজোড় সংখ্যার যোগফল বের করতে গেলে আমাদের যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তার স্কোয়ার করে দেবো। এবার সমস্যা হচ্ছে এখানে 1 থেকে 21 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে আমরা জানি, এখানে না হয় জানি, কিন্তু যখন 1 থেকে 125 বা 128 এরকম দিয়ে দেবে, তখন কি করে বের করবে। তখন বের করার নিয়ম হচ্ছে, দেখো কতগুলো সংখ্যা আছে এটা কি করে বের করি আমরা,
এটা বের করতে গেলে 2n - 1 সমান সমান শেষ পদ। এটা কীরকম বলে, 2n - n সমান সমান কী হয়ে যায়, শেষ পদ। তাহলে 2n - 1 সমান সমান শেষ পদ কত আমাদের 21, 2n সমান সমান কত হয়ে গেল আমাদের 22 হয়ে যাবে, -1 ওপাশে গেলে প্লাস হবে, আর n সমান সমান কত হয়ে গেলো 11। তাহলে এখানে আমাদের টোটাল সংখ্যা কতগুলো আছে, 11টা সংখ্যা আছে। তাহলে এই 11টা সংখ্যার যোগফল আমরা কীভাবে বের করব, 11 স্কোয়ার অর্থাৎ 121, 121। বোঝা গেছে? আচ্ছা, শেষ হয়ে গেছে। তো এই ছিল তোমাদের আজকের 25টা কোশ্চেন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং অঙ্কগুলো তোমাদের অনেক বেনিফিট দেবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও, আর যারা চ্যানেলে নতুন আছো যদি তোমাদের ভালো লাগে, কন্টেন্ট ভালো লাগে এবং এখান থেকে উপকার পাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর এই টোটাল ভিডিওর PDF এই ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেল আপলোড হয়ে যাবে, তোমরা এক্ষুনি চ্যানেলটি ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য গুড বাই।